আসসালামু আলাইকুম। গল্পকথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো ইলমা বেহেরোজের একটি উপন্যাস আমি পদ্মজা। ১৪তম পর্ব। নূরজাহান শক্ত করে পদ্মজার হাত ধরেন। ক্ষীণ স্বরে বললেন, ঘরে আহো, পরে কইতাছি। কান্নার শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে। নূরজাহান পদ্মজাকে নিয়ে নিজের ঘরে ঢুকেন। আমির চেয়ার টেনে বসার জন্য প্রস্তুত হতেই নূরজাহান হৈ হৈ করে উঠলেন। তুই বইতেছুস কেন? আমির হকচকিয়ে গিয়ে বলল, মানে? বইয়ের ধারে আর থাউন যাইব না, আইস কাল রাত্রি। মুসলমানদের কাল রাত্রি পালন করতে নেই, গুনাহগার হবেন, বলল পদ্মজা। তার মাথা নত। প্রথম দিন এসেই কথা বলা ঠিক হলো নাকি ভাবছে। মুখের উপর কথা শুনে নূরজাহান কড়া চোখে তাকান। পদ্মজা দেখার পূর্বেই সেকেন্ড কয়েকের মধ্যেই চোখের দৃষ্টি শীতল রূপে নিয়ে আসেন। তিনি পদ্মজাকে প্রশ্ন করলেন, গ্যারামের রেওয়াজ ফালাই দেওয়ান যাইব? নূরজাহানের কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা নির্ভয়ে চোখ তুলে তাকান। বলল, যা পাপ তা করতে নেই দাদু। জেনে শুনে ভুলরাজ সারা জীবন টেনে নেওয়া উচিত না। আমার কথা শুনে রাগ করবেন না। তুমি কি আইজ জামাইয়ের লগে থাকতে চাইতেছ? নূরজাহানের কণ্ঠ গম্ভীর। এমন প্রশ্নে পদ্মজা ভয় পেয়ে যায় এবং লজ্জায় আরক্ত হয়ে ওঠে। আমতা আমতা করে বলল, না 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 না, তেমন কিছু না। পদ্মজা আর চোখে আমিরকে দেখে, আবার চোখে দৃষ্টি নত করে ফেলল। আমির নূরজাহানকে জড়িয়ে ধরে বলল, আমি যাচ্ছি বুড়ি। এরপর পদ্মজার দিকে তাকিয়ে হাত নেড়ে কোমল কণ্ঠে বিদায় জানালো। আল্লাহ হাফেজ পদ্মবতী। পদ্মজা নতজানু অবস্থায় মাথা নাড়ল। আমির ঘর থেকে বেরিয়ে যায়। পদ্মজা ধীরে ধীরে মাথা উঁচু করে নূরজাহানকে দেখে, ঢোক গিলে বলে, রাগ করেছেন দাদু? নূরজাহান হাসলেন। পদ্মজার এক হাত ধরে বিছানার কাছে নিয়ে যান। বললেন, আমার বইনে তো ঠিক কথাই কইছে, গুচ্ছা করতাম কেরে। পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল। নূরজাহান বললেন, তুমি বও, আমি জ্যোৎস্নার মারে ভাত দেওয়ানের কথা কই আইতাছি। আমি খেয়েছি দাদু। তখন খাওয়ালেন আম্মা। ব্যাগটা কই? সেইটা খুইল্লা আরেকটা পরো, সিঁদুর রঙেরটা পরবা। বলতে বলতে নূরজাহান ব্যাগ থেকে সিঁদুর রঙের শাড়ি বের করলেন। পদ্মজা দিকে এগিয়ে দিলেন। পদ্মজা হাত বাড়িয়ে শাড়ি নিল। জানতে চাইল কোথায় পাল্টাবে। খাড়াও, দরজা লাগাইয়া দে, ঘরেই পাল্টাও। আমারে শর্মাইয়াও না বইন, তোমার যা আমারও তা। পদ্মজা শাড়ি হাতে নিয়ে চারপাশে চোখ বুলিয়ে শাড়ি পাল্টানোর মতো উপযুক্ত জায়গা খুঁজতে থাকে। পালঙ্কের পিছনে চোখ পড়ে। পদ্মজা সেদিকে গিয়ে শাড়ি পাল্টে নিল। এরপর নূরজাহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, দাদু, তখন কাঁদছিল কে? নূরজাহান বিছানায় বসতে বসতে জবাব দেন, আমার খলিলের বড় স্যারের বউ। পদ্মজা দুই কদম এগিয়ে আসে, আগ্রহ ভরে জানতে চায়, কেন কাঁদছিল? ওনাকে কি ঘরে আটকে রাখা হয়েছে? বউ, আমার ধারে বউ। পদ্মজা নূরজাহানের সামনে ঝুঁকে বসে। নূরজাহান বললেন, তোমার চাচা হরের বড় স্যারের বউ রুম্পা আর গত বৈশাখে মাথা খারাপ হইয়া যায়। এরে ওরে মারতে আসে, কেউ রে চিনে না, নিজের স্বামীরেও চিনে না। আলমগীর তো এখন ডাহাত খায়,
আমির তো গ্রামের আইসে অনেক দিন হইল। আলমগীর শহরে আমিরের কামডা করতাছে, হের লেগেই তো আলমগীর বিয়াতে আসিল না। রুম্পা তোমার হৌরের দানিয়া মারতে গেছিল। এই জন্য আপনারা ঘরে আটকে রাখেন ওনাকে? হুট করে কেন এমন হলেন? পদজা আটকে উঠে জিজ্ঞাসা করলো। নূরজাহান এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখলেন, এরপর সতর্কতার সাথে ফিসফিসিয়ে বললেন, বাড়ির পিছে বড় জঙ্গল আছে, তুষি জায়গা, ভুলেও ওইখানে যাইও না। রুম্পা শনিবার ভর দুপুরে গেছিল, এর পরের দিন জ্বর উঠে আর এমন পাগল হইয়া যায়। এগুলো তেনাদের কাজ, রাতে নাম লইও নাই। তুমি মাশাআল্লাহ সান্দের লাহান, ভুলেও ওইদিকে যাইও না, ক্ষতি হইব। নূরজাহানের কথা শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে পড়ে। মনে মনে ভাবে, অবিশ্বাস্য, ভয় পেয়ে কারোর মাথা খারাপ হয়ে যায়। পদ্মজা উৎসুক হয়ে জিজ্ঞাসা করে, ওনাকে ডাক্তার দেখানো হয়েছে? হ, দেখানো হয়েছে তো, শহরে 2 বার লইয়া গেছে, কবিরা যাইলো, কেউই ভালো কইরা দিতে পারে নাই। আচ্ছা, এসব কথা বাদ দাও এখন। এই বাড়ির যখন বউ হইয়া আইসো সবই জানবা, খালি বাইরে কইও না এই খবর, গ্রামের কেউ জানে না। রাইত হইছে, ঘুমাও। নূরজাহান শুতে শুতে বললেন, হুনো, জামাইয়ের কাছে কইলাম যাইবা না। বুঝলা বইন, তোমার দাদা হৌরে বিয়ার প্রথম রাইতে লুকাইয়া আমারে তুইলা নিজের ঘরে লইয়া গেছিল, হাদসোহা খইরা বোর রাইতে পাড়াইয়া দিছিল। আমি শুরু আসিলাম, তাই ডরে কলজা শুকাইয়া গেছিল। বলতে বলতে নূরজাহান জোরে হেসে ওঠেন। পদ্মজা মৃদু করে হাসেন। নূরজাহান ডান দিকে কাত করে শুয়ে পড়েন। পদ্মজা ধীরে ধীরে এক কোণে কাচুমুচু হয়ে শুয়ে পড়ে। কি অদ্ভুত সব! সাধারণত বিয়ের রাতে নতুন বউরা ঘুমানোর সুযোগ পায় না, জামাইয়ের বাড়ির মানুষেরা সারাক্ষণ ভিড় করে ঘেঁষে থাকে। পদ্মজার দীর্ঘ শ্বাস ছাড়ল। হারিকেনের আগুন নিভু নিভু করে জ্বলছে, নিভে যাবে যে কোনো মুহূর্তে। কেটে যায় অনেকক্ষণ, ঘুম আসছে না। দেহ অচেনা অনুভূতিতে ছেয়া যাচ্ছে। আচমকাই পদ্মজা ভ্রু কুঁচকে ফেলে, কান খাড়া করে ভালো করে শোনার চেষ্টা করে। আবার কাঁদছে, রুম্পা মিনমিনিয়ে কাঁদছে। পদ্মজা স্পষ্ট শুনতে পাচ্ছে। সে থরফরিয়ে উঠে বসে। সাথে সাথে নূরজাহান পদ্মজার দিকে ফিরেন। জানতে চান, ডরাইছো? উনি আবার কাঁদছেন। সারা বেলাই কান্দে, এইসবে কান্দিও না, ঘুমাইয়া পড়ো। পদ্মজা উৎসুক করতে করতে শুয়ে পড়ে। হারিকেন নিভে যায়। নূরজাহান ঘুমে তলিয়ে যান। নাক ডাকছেন তিনি। নাক ডাকার তীব্রতা অনেক, যা পদ্মজাকে বিরক্ত করে তোলে। পদ্মজা ঘুমানোর চেষ্টা করে, হাজার ভাবনার ভিড়ে একসময় ঘুমিয়েও পড়ে। শেষ রাতে ঘুমের ঘোরে অনুভব করে হাঁটুতে কারোর হাতের ছোঁয়া। পদ্মজা চোখ খুলে, মুখের সামনে কেউ ঝুঁকে রয়েছে। পদ্মজা থরফরিয়ে উঠে চিৎকার করে উঠল, কে? সঙ্গে সঙ্গে পুরুষ অবয়বটি ছুটে বেরিয়ে যায়। পদ্মজা কাঁপতে থাকলো, শরীর বেয়ে ঘাম ঝুটছে। ভয়ে ঠোঁট শুকিয়ে কাঠ। সে নূরজাহানকে ভয়ার্ত স্বরে ডাকে, দাদু, দাদু। নূরজাহান একটু নড়ে আবার ঘুমিয়ে পড়লেন। পদ্মজা আর ডাকলো না। সে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে। তার চোখের দৃষ্টি দরজার বাইরে। মস্তিষ্ক ভাবছে, দরজা তো লাগানো ছিল, বাইরে থেকে কেউ কিভাবে ঢুকলো? নাকি এর মাঝে দাদু টয়লেটে গিয়েছিলেন? পদ্মজার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। সে জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। একটু ভয় ভয় করছে। কে এসেছিল? এভাবে গায়ে হাত দিচ্ছিল কেন? পদ্মজার চোখ খিচে ছি বলে আগন্তুকের প্রতি ঘৃণা প্রকাশ করে। বাকি রাতটুকু আর ঘুম হলো না তার। ভয়টা কমেছে।
এই জায়গায় পূর্ণা থাকলে হয়তো পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলে ফেলতো। পদজা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে এরকম ঘটনা পূর্ণার জীবনে যেন না আসে। একদম গুড়িয়ে যাবে, উঠে দাঁড়াতে পারবে না। পূর্ণার কথা মনে পড়তেই পদজার বুকটা হু হু করে উঠল। কান্না পায়। অন্যদিন পাশে পূর্ণা থাকে, আজ নেই। ফজরের আজান পড়তেই নূরজাহান চোখ খুলেন। বিছানা থেকে নেমে দেখেন পদজা জায়নামাজে দাঁড়ালো মাত্র। তিনি প্রশ্ন করলেন, অজু করলা কই? জি, কলপারে। চিনছো কেমনে? পদজা হাসলো, বলল, খুঁজে বের করেছি। নূরজাহান চোখ মুখ শক্ত করে বলেন, নতুন বউ রাইতের বেলা একলা ঘোরাঘুরি কইরা কল খোঁজার কি দরকার আছিল? আমারই ডাকতে পারতা। পদজার মাথা নত করে অপরাধী স্বরে বলল, ক্ষমা করবেন দাদু। কি কাল আইলো? আইসা, পড়ো এখন, নামাজ পড়ো। নূরজাহান অসন্তুষ্ট ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পদজার দুই চোখ ছলছল করে ওঠে। যখন টের পেল এখনই সে কেঁদে দিবে, দ্রুত ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে এরপর নামাজে মন দিল। পদজাকে কাতান শাড়ি পরানো হয়েছে। বউ ভাতের অনুষ্ঠান চলছে। সে এক বিশাল আয়োজন। বিয়ের চেয়েও বড় করে বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে। অলন্দপুরের বাইরের থেকেও মানুষ আসছে পদজাকে দেখার জন্য। আটপাড়ার প্রতিটি ঘরের মানুষ তো আছেই। পদজার চারপাশের মানুষের গিসগিস। রাতে ঘুম হয়নি। পরনে ভারী শাড়ি, গহনা। এত মানুষ চারিদিকে, সব মিলিয়ে পদজার নাজেহাল অবস্থা। মাথা নত করে বসে আছে সে। আপা? পূর্ণার কণ্ঠ শুনে মুহূর্তে পদজার ক্লান্তি উড়ে যায়। চোখেতে চোখ তুলে তাকায়। পূর্ণা, প্রেমা, প্রান্ত ঝাঁপিয়ে পড়ে পদজার উপর। পূর্ণার আওয়াজ করেই কেঁদে উঠে বলল, রাতে আমার ঘুম হয়নি আপা। পদজার গলা জ্বলছে। প্রেমা, পূর্ণা প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরে চাপা কণ্ঠে বলে, আমারও ঘুম হয়নি বোন। আপা চলো, বাড়ি চলো। কাইল যাইব, আইজ না। এখন পদজা আমরার বাড়ি সেরি। লাবণ্য বলল। সে সবে মাত্রই এই ঘরে ঢুকলো। পদজার জন্য খাবার নিয়ে এসেছে। পূর্ণা রাগ নিয়ে বলে, আমার বোন, আমি নিয়ে যাব। আমাদের আপা, আমরা নিয়ে যেতে এসেছি, বলল প্রান্ত। রানী প্রান্তর কান টেনে ধরে বলল, পেকে গেছিস তাই না? ও ছাড়ো রানী আপা, ব্যথা পাচ্ছি। ওরে মা, তুই শুদ্ধ ভাষাও শিক্ষা লাইছস? রানী অবাক হয়ে জানতে চাইল। প্রান্ত অভিজ্ঞদের মতো হেসে বলল, ইয়াস। যারা যারা প্রান্তকে চিনে সবার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। প্রান্ত একটি ইংরেজি শব্দ বলেনি, যেন মাত্রই এখানে বজ্রপাত ঘটালো। রানী চোখে মুখে বিস্ময় ভাব রেখে বলল, এইটা মুন্না না অন্য কেউ? আমি মুন্না না, আমি প্রান্ত। প্রান্ত মোড়ল। প্রান্তের বলার ভঙ্গি দেখে সবাই হেসে উঠল। পদজা হাসতে হাসতে রানীকে বলল, প্রান্ত অনেকগুলো ইংরেজি শব্দ শিখেছে। বউ মানুষ কেমনে দাঁত বাইর কইরা হাসতেছে দেখছো? বেহাইয়া বউ সেরা। কথাটা দরজার পাশ থেকে কেউ বলল। অন্য কেউ শুনতে না পেলেও পদজা শুনতে পেল। সে সেদিকে তাকালো। অল্প বয়সী দুজন মহিলা এমন ভাবে তাকিয়ে আছে যেন পদজাকে চোখ দিয়ে গিলে খাবে। পদজা তাদের উদ্দেশ্যে হাসে। পদজার হাসি দেখে মহিলা দুজন থতমত খেয়ে গেল। দুজন চাওয়াচাই করে আবার পদজার দিকে তাকালো। পদজা ততক্ষণে চোখ সরিয়ে নিয়েছে। অতিথি আপ্যায়ন চলছে ধুমে ধামে। রমিজ আলী, কামরুল, রজব সবাই উপস্থিত হয়েছে। খাওয়া শেষে তারা আড্ডা শুরু করে। রমিজ বললেন, মঞ্জু স্যারা, জলিল, সঈদ এরা কি আইছে? কামরুল দাঁতের ফাঁক থেকে যত্ন করে গরুর মাংস বের করেন। এরপর উত্তর দেন, না আহে নাই, সেদিন সঈদের বাপে আমার কাছে গেছিল। কেড়ে গেছিল?
সৈদ্রে যাতে মাতবরের হাত থেকে বাঁচাইয়া দেই। হেরা এখন কই আছে? আছে কোনো হানে, কয়দিন পর পরই তো উধাও হইয়া যায়। এখন স্যারাদের দায় দায়িত্ব নাই বুঝলা। আমরা যখন 10 বছর তখন খেতে কাজ করতেই যাইতাম। কামরুলের কথা উপেক্ষা করে রমিজ অন্য প্রসঙ্গ তুললেন। ক্ষমতা যার বেশি হ্যার সুখ বেশি। আমার মাইয়াটা নির্দোষা ছিল, তবুও কেমনটা করছিল সবাই। আইজ মাতব্বরের স্যারা বলে কিচ্ছু হইল না, বদলা আমার বিয়া খাইতে আইছি। রমিজের অসহায় মুখখানা দেখে কামরুল, রজব, মালেক হো হো করে হেসে উঠলেন। রমিজের দৃষ্টি অস্থির। পেট ভরে খাওয়ার লোভে এখানে এসেছেন তিনি, নয়তো এখানে আসার এক ফোঁটাও ইচ্ছে ছিল না। পদ্মজা কিছুতেই খেতে পারছে না, অথচ ক্ষুধায় পেট চোচো করছে। চোখের সামনে এত মানুষ থাকলে কি খাওয়া যায়? পূর্ণ ব্যাপারটা ধরতে পেরে লাবণ্যকে বলল। লাবণ্য সবাইকে বেরিয়ে যেতে বলে। কেউ শুনে না, তাই সে ফরিনা বেগমকে নিয়ে আসে। ফরিনা বেগম সবাইকে বের করে, দরজা ভিড়িয়ে দিয়ে যান। ঘরে শুধু রানী, লাবণ্য, পদ্মজা, প্রেমা, পূর্ণা এবং প্রান্ত। পদ্মজা খাওয়ার জন্য প্রস্তুত হয়। পূর্ণা বলে, আপা, আমি তোমাকে খাইয়ে দেই। পদ্মজা অবাক হয়ে তাকালো, ঠোঁটে মুখে মিষ্টি হাসি। পূর্ণা অনুমতির অপেক্ষা না করে এক লোকমা ভাত বাড়িয়ে দিল। পদ্মজার 2 চোখ ছলছল করে ওঠে। পূর্ণা কখনো খাইয়ে দেয়নি, এই প্রথম খাওয়াতে চাইছে। পদ্মজা হা করে। লাবণ্য হেসে বলল, আমার এমন একটা বোন যদি থাকতো। আমি তোর বোন না, বলল রানী। লাবণ্য চোখ মুখ শক্ত করে বলল, জীবনে খাইয়া দিছস, আবার বোন কইতে আইসস সে? তুই খাইয়া দিছস? পূর্ণা তো ছুটু, তুইও তো ছুটু। আগে পদ্মজা খাওয়াইছে, এরপর পূর্ণা। আইসা ভাত লইয়া আয়, খাওয়াইয়া দিমু, রানী বলল। এখন পেট ভরা। হ, এখন তো তোর পেট, নাক, মাথা সবই ভরা থাকবো। 2 বোনের ঝগড়া দেখে পূর্ণা, পদ্মজা হাসে। কি মিষ্টি দুজন। ঝগড়া তো যেন ভালোবাসা রয়েছে। লাবণ্যর চেয়ে রানী বেশি সুন্দর, তবে লাবণ্যকে দেখলে বেশি মায়া লাগে। লাবণ্য যে রাগী দেখলেই বোঝা যায়। গতকাল কি রাগটাই না দেখালো। ঘরে ঢুকলো আমির। আমিরকে দেখেই পদ্মজা সংকুচিত হয়ে গেল। রানী প্রশ্ন করলো, এইখানে কি দাদা ভাই? পদ্মজাকে নিয়ে যেতে হবে। ও, খাচ্ছে? আচ্ছা, খাওয়া শেষ হলে নিয়ে যাব। বলতে বলতে আমির পদ্মজার সামনে বসলো। লাবণ্য জিজ্ঞাসা করলো, কই নিয়ে যাবা? আম্মার ঘরে। কেন? আম্মা বলছে নিয়ে যেতে। আম্মা একটু আগেই দেখে গেল। আমির হকচকিয়ে গেল, আমতা আমতা করে বলল, ও, ও ও, তাই নাকি? রানী তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে পরখ করে নিয়ে বলল, দা ভাই, মিথ্যা বলছো কেন? মিথ্যে? আমি? অসম্ভব। আম্মা না, দাদু বলছে নিয়ে যেতে। এই তোরা যা তো, তোদের বান্ধবীর আসছে, যা। হুদাই জ্ঞান জ্ঞান শুধু শুরু করেছিস। লাবণ্য কথা বাড়াতে চাচ্ছিল, রানী টেনে নিয়ে যায়। প্রেমাও বেরিয়ে যায়। তারা বাড়ি থেকে পরিকল্পনা করে এসেছে, একসাথে পুরো হাওলাদার বাড়ি ঘুরে দেখবে। পূর্ণা খাইয়ে দিচ্ছে। পদ্মজা আমিরের উপস্থিতি বিব্রত হয়ে উঠেছে, খাবার চিবোতেও পারছে না। আমির পদ্মজাকে বলল, বড় ভাবি বলল রাতে নাকি ঘুমাওনি? না, হ্যাঁ, আসলে ঘুম আসেনি। ঘুমাবে এখন? না না, কি বলছেন, বাড়ি ভর্তি মানুষ। পদ্মজা দ্রুত বলল, আমিরের চোখের দিকে তাকিয়ে। কথা শেষ হতেই চোখ নামিয়ে নিল। আমির বলল, আচ্ছা খাও, আমি আসছি। আপনি কি রাতে দাদুর ঘরে এসেছিলেন? আমির চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল, এই কথা শুনে চমকে তাকালো। পদ্মজার দিকে ঝুঁকে জানতে চাইল, কেন?
কেউ কি এসেছিল তোমার ঘরে? আমিরের এমন ছটফটানি দেখে পদজা খুব অবাক হলো। সে অবাক চোখে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ, এসেছিল শেষ রাত্রিতে। আচ্ছা, বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। পদ্মজা পিছনে ডাকলো, শুনল না আমির। হুট করেই আমিরের পরিবর্তন পদ্মজাকে ভাবাতে লাগলো। পদ্মজাকে নতুন করে আবার সাজানো হয়েছে। বাসর রাত নিয়েও হাওলাদার বাড়ির হাজারটা রীতি, সেসব পালন হচ্ছে। পদ্মজা নিয়ম রীতি পূরণ করছে ঠিকই, তবে মন অন্য জায়গায়। বিকেলে সে দেখেছে আমির হৃদয়ানের পাঞ্জাবির কলার দুই হাতে ধরে কিছু বলছে। খুব রেগেছিল। তবে কি হৃদয়ানি এসেছিল রাতে? ও বউ উডো, এখন ঘরে গিয়া খালি দুইজনে মিল্লা 2 রাকাত নফল নামাজ পইরা লাইবা। আনিসা, যাও লইয়া যাও দিয়াও গড়ে, বললেন ফরিদা। পদ্মজা কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসে। খলিল হাওলাদারের 2 মেয়ে শাহানা, শিরিন এবং আনিসা পদ্মজাকে নিয়ে 2য় তলায় ওঠে। আমিরের ঘরে ঢুকতেই আর কয়েক কদম বাকি। পদ্মজা ঘোমটার আড়াল থেকে চোখ তুলে তাকায়। দরজা গোলাপ ফুল দিয়ে সাজানো, টকটকে লাল গোলাপ। হাওলাদার বাড়ির গোলাপ বাগান অলন্দপুরের খুবই জনপ্রিয়। পদ্মজার শুভ্র শীতল অনুভূতি হয়, কত সুন্দর দেখাচ্ছে। ঘরে ঢুকতেই তাজা গোলাপ ফুলের ঘ্রাণে শরীর মন অবশ হয়ে আসে। শুধু বিছানা নয়, পুরো ঘর লাল গোলাপ দিয়েই সাজানো। শাহানা পদ্মজাকে বিছানায় বসিয়ে দিল, এরপর বলল, ডরাইবা না, রাইডটা উপভোগ করবা। এমন রাইড জীবনে একবারই আসে। পদ্মজার লজ্জায় মরিমরি অবস্থা, সারা দেহ থেকে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। আনিসা সবকিছু ঘুরে ঘুরে দেখছে। একসময় বলল, আমার বাসর রাতটাও হুবহু এইরকম ছিল। চারিদিকে গোলাপের ঘ্রাণ, ফুলের ঘ্রাণে ভালোবাসা আরো জমে উঠেছিল। এই বাড়ির বউদেরই কপাল। আমার এই বাড়ির সেরি হইয়াও জামাইয়ের বাড়িতে বাসর রাইতের ঘর কাগজের ফুল দিয়া সাজানি দেখতে হইছে, বলল শিরিন। আনিসা কণ্ঠে অহংকার ভাব নিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল, এইসব পেতে যোগ্যতা লাগে। যোগ্যতা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না। আমি উচ্চশিক্ষিত এবং সুন্দরী ছিলাম, ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলাম, তাই পেয়েছি। আর পদ্মজা যথেষ্ট সুন্দরী, গ্রামের থেকেও পড়ালেখায় খুব ভালো, তাই সেও যোগ্য। তোমাদের না আছে পড়াশোনা, না আছে কোনো ভালো গুণ, গায়ের রঙও ময়লা। কাগজের ফুলই তোমাদের জন্য ঠিক আছে। আনিসের কথাগুলো শুনতে পদ্মজার খুব খারাপ লাগে। কোনো মানুষকে এভাবে বলা ঠিক না। শিরিন হৈ হৈ করে উঠল, এই রূপ বেশি দিন থাকবো না ভাবি, এত দেমাগ ভালা না। বিয়ার এতদিন হইছে, একটাও বাচ্চা দিতে পারছো? পারো নাই, তাইলে এই গরিমা দিয়ে কি হইব? সন্তান ছাড়া নারীর শোভা নাই। আনিসা রেগে মেগে ফুঁসে ওঠে, গলা উঁচু করে বলল, সমস্যা আমার নাকি তোমাদের পেয়ারের ভাইয়ের, সেটা খোঁজ নাও আগে। আমি এক্ষুনি জাফরকে সব বলছি। এতদিন পর বাড়িতে এসেছি এসব নোংরা কথা সহ্য করতে, অপমান সহ্য করতে। কালই চলে যাব আমি। আনিসা রাগে কাতে কাতে বেরিয়ে যায়। পদ্মজা হতবাক। শাহানা শিরিনকে ধাক্কা দিয়ে বলল, এত কিছু কেন কইতে গেলি? জানোস না এই সেরি কেমন? আমি হের বড় হইয়াও হেরে কিছু কই না। এখন আরেক ভেজাল হইব। যা হওয়ার হইয়া যাক। আমরা কেমনে পায়ে ঠেলতেছিল দেখো নাই? এইটা তো আমার বাপের বাড়ি। এত কথা কেন শুনতে হইব? শিরিনের কণ্ঠ কঠিন। সে আজ এর শেষ দেখেই ছাড়বে। নতুন বোর্ডার সামনে এমনটা না করলেও হইতো। ও পদ্ম, তুমি বেজার হইও না, এরা সবসময় এমনি লেগা থাকে। পদ্মজা হাসার চেষ্টা করে। শাহানা দরজার বাইরে থাকিয়ে দেখে আমির আসছে নাকি। রাত তো কম হলো না। শাহানা আরো অনেকক্ষণ সময় নিয়ে পদ্মজাকে বোঝালো কি কি করতে হবে, কিভাবে স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হবে। পদ্মজা সব মনোযোগ সহকারে শুনে। আমির ঘরে ঢুকতেই শাহানা শিরিন বেরিয়ে গেল। আমি দরজা লাগিয়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায়। পদ্মজা পালং থেকে নেমে আমিরের পা ছুঁয়ে সালাম করে। আমির 2 হাতে পদ্মজাকে আঁকড়ে ধরে দাঁড় করায়।
অনুভব করে পদজা কাঁপছে। প্রচন্ড শীতে মানুষ যেভাবে কাঁপে ঠিক তেমনি। আমি দ্রুত ছেড়ে দেয়, বলে, পানি খাবে? পদজা মাথা নাড়িয়ে জানায় সে পানি খাবে। আমির এক গ্লাস পানি এগিয়ে দেয়। পদজা এক নিঃশ্বাসে ঢক ঢক করে পানি শেষ করে। সারা শরীর কাঁপছে। সাহানা শিরিন বের হতেই বুকে হাতুড়ি পেটা শুরু হয়। ঘরে 4টা হারিকেন জ্বালানো। যেদিকে চোখ যায় সেখানেই গোলাপ ফুল। ফুলের গ্রানে চারিদিক মৌ মৌ করছে। এমন পরিবেশে বিয়ের প্রথম রাতে পরপুরুষকে স্বামী রূপে দেখা কোনো সহজ অনুভূতি নয়। আমির গ্লাস নিতেই এগিয়ে আসলে পদজা আটকে ওঠে, এক কদম পিছিয়ে যায়। আমির একটু শব্দ করেই হাসে। পদ্মজা ভীতু ভীতু চোখে তাকায়। আমির বলে, হাতে গ্লাস নিয়ে সারা রাত কাটাবে নাকি? দাও, আমাকে দাও। আমির গ্লাস টেবিলের উপর রেখে আসে। পদ্মজা পালঙ্কের এক কোণে চুপটি করে বসে আছে। তার ডান পা অনবরত কাঁপছে। মনে মনে দোয়া করছে মাটি যেন ফাঁক হয়ে যায়, আর সে তার ভেতর ঝাঁপ দিয়ে পাতালে হারিয়ে যেতে চায়। নয়তো লজ্জা আড়ষ্টতায় প্রাণ এখনই গেল বুঝি। আমির দূরত্ব রেখে পদ্মজার সোজাসুজি বসে। পদজার এক পা যে কাঁপছে স্পষ্ট দেখা যাচ্ছে। তার দৃষ্টি অস্থির, এদিক ওদিক তাকাচ্ছে। আমির মজা করে জানতে চাইল, পালানোর পথ খুঁজছ নাকি? না তো, বলল পদজা। তাহলে কি খুঁজছ? পদজা নিরুত্তর রইল। আমির পদ্মজার আরো কাছে এসে বসে। এক হাতে পদ্মজার এক হাত ছুতেই পদ্মজা ও মাগো বলে চিৎকার করে ওঠে। আমির পদ্মজার আকস্মিক চিৎকারে থতমত হয়ে গেল। পদ্মজা ভয়ে ঢোক গিলে। সময়টা যেন যাচ্ছেই না। সে যদি পারত পালিয়েই যেত। ভয়ঙ্কর অনুভূতিদের খেলা চারদিকে। আমির হা করে পদ্মজার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এরপর দূরে গিয়ে বসে। পদ্মজাকে বলল, আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করো। আমার দিকে ফিরে বসো, গল্প করি। পদ্মজা আমিরের দিকে ফিরে বসে, তবে দৃষ্টি বিছানার চাদরে নিবদ্ধ। আমির প্রশ্ন করে, আমার সম্পর্কে কতটুকু জানো? খুব কম, মিনমিন করে বলল পদ্মজা। আমি তোমার চেয়ে 12 বছর বড়, জানো? এখন জানলাম। তবে আপনার আচরণ ছোটদের মতো। পদ্মজা মৃদু হেসে আমিরের চোখের দিকে তাকিয়ে বলল। আমির বলল, আমার চরিত্রের বৈশিষ্ট্য আরো আছে। বুঝতে পেরেছি। আপনার কথাবার্তা এখন বড়দের মতো মনে হচ্ছে। ঢাকা আমার ব্যবসায় আছে। শুনেছি। আমার সাথে তোমাকেও ঢাকা যেতে হবে। আচ্ছা। এই বাড়ির চেয়েও বিশাল বড় বাড়িতে আমি একা থাকি। যতক্ষণ বাইরে থাকবো তোমাকে একা থাকতে হবে, ভয় পাওয়া যাবে না। আমি ভয় পাই না। আমাকে তো ভয় পাচ্ছ, আমির হেসে বলল। পদ্মজা নিরুত্তর। কথা বলো। কি বলবো? আচ্ছা, আসো একটা মজার খেলা খেলি। পদ্মজা উৎসুক হয়ে তাকাল। আমির বলল, দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকবো। যার চোখের পলক আগে পড়বে সে হেরে যাবে। পদ্মজা খেলতে রাজি হয়। এই খেলাটা সে পূর্ণার সাথেও খেলেছে। পদ্মজা অনেকক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকতে পারে। তাই তার আত্মবিশ্বাস আছে সেই জিতবে। বরাবরই জিতে এসেছে। আমির 1 2 3 বলে খেলা শুরু করে। একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে। পদ্মজা খুঁটিয়ে খুঁটিয়ে আমিরকে পরখ করে। আমিরের চুল খাড়া করে উল্টা দিকে ফিরানো, থুতনির নিচে কাটা দাগ, গালে হালকা দাড়ি, শ্যামলা গায়ের রং, ঘন ভ্রু, চোখের পাপড়ি, পরেছে সাদা পাঞ্জাবি। এত বেশি ভালো লাগছে দেখতে। আমির পদ্মজার রূপে আগে থেকেই দেওয়ানা। তার উপর এতক্ষণ তাকিয়ে থেকে অনুভূতির দফা রফা অবস্থা। সে মুগ্ধ হওয়া কণ্ঠে বলল,
পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার বউ, কি ভাগ্য আমার। আপনিও সুন্দর। কথাটা মুখ ফসকে বলে উঠল পদ্মজা। যখন বুঝতে পারলো লজ্জায় মাথা নত করে ফেলল। আমির খুশিতে বাকবাকুম হয়ে বলল, তোমার পলক পড়েছে, আমি জিতে গেছি। পদ্মজা লজ্জায় নখ খুঁড়তে থাকে। আমি নিজের চুলে হাত বুলাতে বুলাতে বলল, আমি জানি আমি কতটা সুন্দর। রংটা একটু কালোই হতে পারে, তবে আমি সুন্দর। তোমার মুখে শোনার পর থেকে ধরেই নিলাম পৃথিবীর সেরা সুন্দর পুরুষের নাম আমির হাওলাদার। পদ্মজার দুই ঠোঁট নিজেদের শক্তিতে আলগা হয়ে গেল। সে আমিরের দিকে তাকিয়ে ভাবছে, মানুষ নিজের প্রশংসা নিজে কিভাবে করতে পারে। আমিরের ভাব দেখে মনে হচ্ছে সে সত্যিই পৃথিবীর সেরা সুন্দর পুরুষ। পদ্মজা ফিক করে হেসে দিল। আমির তাকালো, বলল, হাসছো কেন? পদ্মজা হাসি চেপে বলল, কই না তো। আপনার আম্মা বলেছিলেন 2 রাকাত নফল নামাজ আদায় করতে। আমার আম্মা তোমার আম্মা না? হুম। এখন থেকে আপনার আম্মা না, শুধু আম্মা বলবে। গয়নাগাটি নিয়েই নামাজ পড়বে, অস্বস্তি হবে না? খুলো এবার। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল। শিরিন আপা বললেন, গয়নাগাটি নাকি স্বামী খুলে দেয়? তাহলে? আমি তীক্ষ্ণ চোখে তাকাই, ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল, তাই নাকি, দাও খুলে দেই। পদ্মজা দ্রুত চোখ সরিয়ে নিল। আমতা আমতা করে বলল, এটা বোধহয় নিয়ম না, তাই আপনি জানতেন না। আমিই পারবো। 2 রাকাত নফল নামাজের সাথে তাহাজ্জুদের নামাজটাও পড়েছে দুজন। আমির তাহাজ্জুদ নামাজের নিয়ম জানে না, পদ্মজা হাতে কলমে শিখিয়েছে। আমিরও মন দিয়ে শিখেছে এবং নামাজ পড়েছে। এরপর পদ্মজা জানালার সামনে গিয়ে দাঁড়ালো। জানালার সামনে বিশাল বড় জঙ্গল। সে আমিরকে প্রশ্ন করলো, এই জঙ্গলে নাকি কি আছে? আমির পদ্মজার প্রশ্ন শুনেনি। সে এক দৃষ্টে তাকিয়ে আছে পদ্মজার দিকে। গায়ে কোনো অলংকার নেই। খোলা চুল কোমর অবধি এসে থেমেছে। মধ্যরাতে বাতাসে তার চুল মৃদু দুলছে। আমির অনুভূতিকে প্রশ্রয় দেয়। পদ্মজা কোমর পিছন থেকে 2 হাতে জড়িয়ে ধরে। পদ্মজা কেঁপে উঠে বড় করে নিঃশ্বাস নিয়ে অনুভব করে গভীরভাবে। পদ্মজার হৃৎপিণ্ড থমকে যায়। পায়ের তলায় মাটি শিরশির করে ওঠে। তবে অদ্ভুত বিষয়, শুরুর মতো আমির স্পর্শ অস্বস্তি দিচ্ছে না তাকে, বরং ধারালো কোনো অজানা অনুভূতিতে তলিয়ে নিয়ে যাচ্ছে। আমির পদ্মজার ঘাড়ে থুতুনি রেখে বলল, প্রথম যেদিন তোমাকে দেখি সেদিনই মনে মনে পণ করি তোমাকেই বিয়ে করব। তবে ভাবিনি প্রথম দিনই আমার কারণে এতটা অপদস্থ হতে হবে তোমাকে। অনেক চেষ্টা করেছি সব আটকানোর, পারিনি। সেদিনই বাড়ি ফিরে আব্বাকে বলি আমি বিয়ে করতে চাই পদ্মজাকে। প্রথম প্রথম কেউ রাজি হচ্ছিল না, পরে রাজি হয়ে যায়। মনে হচ্ছে চোখের পলকেই তোমাকে পেয়ে গেছি। পদ্মজা নিশ্চুপ, সে অবাধ্য। অজানা অনুভূতিতে সাথে যুদ্ধ করবে নাকি সখ্যতা করবে ভাবছে। আমি পদ্মজাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরায়। পদ্মজা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমির বলল, তোমায় আমি পদ্ম ফুল দিয়ে একদিন সাজাবো, নিজের হাতে সাজাবো। কথা বলো। আল্লাহ, আবার কাঁপছো? আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, স্থির হতে পারবে। এই কি হলো? পদ্মজার শরীরের ভার ছেড়ে দিয়েছে আমিরের উপর। আমির 2 হাতে শক্ত করে ধরে রাখে। সেদিন রাতে জান্নাতের সুবাস এসেছিল ঘরে। পদ্মজা নিজের অস্তিত্বের পুরো অংশ জুড়ে স্বামী রূপে একজন পুরুষকে অনুভব করে। ভালোবাসাটা শুরু হয় সেখান থেকে। মন মাতানো ছন্দ এবং সুর দিয়েই শুরু হয় জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। সকাল থেকে বাতাস বইছে, কাছাকাছি কোথাও বৃষ্টি হয়ে গেছে এমন আমেজ সেই বাতাসে। একটু শীতের চারপাশ। গরুর গাড়ি চড়ে পদ্মজা যাচ্ছে বাপের বাড়ি।
পাশে আছে আমির এবং লাবণ্য। পদজার পরনে সবুজ শাড়ি, ভারী সুতার কাজ, গা ভর্তি গহনা। এসব পরে থাকতে অস্বস্তি হচ্ছে। কিন্তু ফরিনা বেগম কড়া নিষেধ, কিছুতেই গহনা খোলা যাবে না। আমির পদ্মজার এক হাত শক্ত করে ধরে রেখেছে, ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে। আমিরের এহেন পাগলামি পদ্মজাকে বেশ আনন্দ দিচ্ছে। সে চাপা স্বরে বলল, কোথাও চলে যাচ্ছি না, আস্তে ধরুন। আমির চটপট করে নরম স্পর্শে পদ্মজার হাত ধরল। পদ্মজা বলল, মনে আছে তো কি বলেছিলাম? কি? সঙ্গে সঙ্গে পদ্মজা হায় হায় করে উঠল। অমনি ভুলে গেছেন? আমি শূন্য তাকে মনে করার চেষ্টা করলো। সকালে ঘুম ভাঙার পর দেখলো পদ্মজা নতুন শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি মিষ্টি করে হেসে ডাকলো, এদিকে আসো। পদ্মজা ছোট ছোট করে পা ফেলে আমিরের পাশে দাঁড়ায়। আমির খপ করে পদ্মজার হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল, কখন উঠেছ? যেভাবে টান দিলেন ভয়েই পেয়েছি তো। এত ভীতু? কখনোই না। তা অবশ্য ঠিক। উঠুন, আম্মা আপনাকে ডেকে নিয়ে যেতে বলেছে। কেন? জরুরি দরকার নাকি? আমি জানি না, উঠুন আপনি। এই, তুমি তো কম লজ্জা পাচ্ছ। পদজা মুখ লাল হয়ে ওঠে। সে বিছানা থেকে দূরে সরে দাঁড়ায়, মাথা নত করে বলল, আপনি লজ্জা দিতে খুব ভালোবাসেন। আমির হাসতে হাসতে বিছানা থেকে নামলো, বলল, তোমার চেয়ে কম ভালোবাসি। আচ্ছা, তুমি কবে ভালোবাসবে বলো তো? পদজা পূর্ণ দৃষ্টিতে আমিরকে দেখলো। আমির আবার হাসলো, তারপর পদজার দিকে এগিয়ে এসে বলল, যেদিন মনে হবে তুমিও আমাকে ভালোবাসো বলবে, কিন্তু সেদিনটা আমার জীবনের শ্রেষ্ঠ সময় হবে। পদজা তখনও এক দৃষ্টে তাকিয়ে আছে। আমির হাত নাড়িয়ে পদজার পলক অস্থির করে বলল, কি ভাবছো? কিছু না। কিছু বলবে? আজ ওই বাড়ি যাবো আমরা, এটাই তো নিয়ম। আপনি একটু বেশরম। আমির চকিতে তাকালো। পদজা ঠোঁট টিপে হেসে চোখ সরিয়ে নিল। আমির আমতা আমতা করে বলল, তাতে কি হয়েছে? কিছু না। কি বলতে চাও বলো তো? বড়দের সামনে আমাকে নিয়ে এত কথা বলবেন না, মানুষ কানাকানি করে। আপনাকে বেলাজা বেশরম বলে। আমার বউ নিয়ে আমি কি করব, আমার ব্যাপার। কিন্তু আমাকে অস্বস্তি দেয়। পদজা করুণ স্বরে বলল। আমি নিবল। আচ্ছা, ঠিক আছে, নিয়ন্ত্রণের চেষ্টা করব। সত্যি? আমার আম্মার সামনে ভুলেও পদ্মজা পদ্মজা করবেন না। ইশারা দিতেই চলে আসবে, তাহলে ডাকাডাকি করব না। পদ্মজা হাসলো। আমি ঈষৎ হতচকিত, বলল, হাসছো কেন? এমনি। মনে রাখবেন কিন্তু। তুমিও মনে রাখবে। সকালে দৃশ্য থেকে বেরিয়ে আসে আমির। পদ্মজাকে বলল, মনে আছে তোমার অস্বস্তি হয় এমন কিছুই করব না। আমিরের কথায় পদ্মজা সন্তুষ্ট হয়। নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। উত্তেজনায়ও কাঁপছেও। মা বাবাকে দেখবে 2 দিন পর। 2 দিনে কি কিছু পাল্টেছে? পদ্মজা মনে মনে ভাবছে। আম্মা বোধহয় শুকিয়েছে। আমাকে ছাড়া আম্মা নিশ্চয়ই ভালো নেই। পদ্মজার খারাপ লাগা কাজ করতে থাকে। ছটফটানি মুহূর্তেই বেড়ে গেল। আমির জানতে চাইল, পদ্মজা, শরীর খারাপ করছে? না। অস্বাভাবিক লাগছে? আমাকে অনেক দিন পর দেখব। অনেক দিন কোথায়? 2 দিন মাত্র। অনেক দিনই মনে হচ্ছে। এই তো চলে এসেছি, ওই যে দেখো তোমাদের বাড়ির পথ। আমির আঙুলের ইশারা করে। আমিরের ইশারা অনুসরণ করে পদ্মজা সেদিকে তাকালো। ওই তো তাদের বাড়ির সামনে পুকুরে দেখা যাচ্ছে। আর কিছু সময়, এরপরেই সে তার মাকে দেখবে।
পদজা অনুভব করে তার নিঃশ্বাসের গতি বেড়েই গেছে, হৃৎপিণ্ড লাফাচ্ছে। সে আমিরের এক হাত শক্ত করে ধরে সেদিকেই তাকিয়ে রইল। হেমলতা নদীর ঘাটে মোর্শেদের সাথে কথা বলছে। তিনি মোর্শেদকে বাজারে পাঠিয়েছিলেন। মোর্শেদ কিছু জিনিস ভুল ক্রমে আনেননি, তা নিয়েই আলোচনা চলছে। ঠিক আলোচনা নয়, হেমলতা বকছেন। মোর্শেদ নৌকায় বসে শুনছেন। তিনি কথা বলার সুযোগই পাচ্ছেন না। হেমলতা নিঃশ্বাস নিতে চুপ করেন। তখনই মোর্শেদ বললেন, অহনি যাইতাছি, সব লইয়া হের পড়াইয়াম। এখন গিয়ে হবেটা কি বলতো? হঠাৎ ওরা চলে আসবে। আমি যাইয়াম আর আইয়াম। বলতে বলতে মোর্শেদ নৌকা ভাসিয়ে দূরে চলে যান। হেমলতা ক্লান্তি ভরা দৃষ্টি নিয়ে স্বচ্ছ জলের দিকে তাকিয়ে থাকেন। পূর্ণার চিৎকার ভেসে আসে কানে। তিনি চমকে ঘুরে তাকান। পূর্ণা! আপা আপা বলে চেঁচাচ্ছে বাড়িতে। হেমলতা বিড়বিড় করেন, এসে গেছে আমার পদ্ম। তিনি ব্যস্ত পায়ে হেঁটে বাড়ির উঠোনে আসেন। সঙ্গে সঙ্গে ফুলের মতো সুন্দর মেয়েটা হামলে পড়ে বুকের উপর। আম্মা আম্মা বলে জান ছেড়ে দেয়। হেমলতার এত বেশি আনন্দ হচ্ছে যে হাত দুটো তোলার শক্তি পাচ্ছে না। চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি 2 হাতে শক্ত করে পদজাকে জড়িয়ে ধরেন। শূন্য বুকটা চোখের পলকে পূর্ণ হয়ে উঠেছে। পদজা নিশ্চয়ই বুঝে যাবে 2 রাত তার আম্মা ঘুমায়নি, চোখদ্বয় নিশ্চিন্তে আরাম করতে পারেনি। বুঝতেই হবে পদজাকে। পদজা ঘন ঘন লম্বা করে নিঃশ্বাস টানছে। স্পষ্ট একটা ঘ্রাণ পাচ্ছে সে, মায়ের শরীরের ঘ্রাণ। পারলে যেন পুরো মাকেই এক নিঃশ্বাসে নিজের মধ্যে নিয়ে যেতে পারত সে। হেমলতা পদজার মাথায় আলতো করে ছুঁয়ে দিয়ে বললেন, আর কাঁদিস না, এই তো আম্মা আছে তো। তোমাকে খুব মনে পড়েছে আম্মা। আমারও মনে পড়েছে। হেমলতার চোখে জল ঠোঁট গড়িয়ে গলা অবধি পৌঁছেছে। তিনি অশ্রু মিশ্রিত ঠোঁটে পদজার কপালে চুমু দেন। আমির হেমলতার পা ছুঁয়ে সালাম করতে নেয়। হেমলতা ধরে ফেলেন। আমিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, লাগবে না বাবা। আমির বিনীত কণ্ঠে বলল, ভালো আছেন আম্মা? ভালো আছি। তুমি ভালো আছো তো? আমার মেয়েটা কান্নাকাটি করে জ্বালিয়েছে খুব? ভালো আছি আম্মা। একটু একটু তো জ্বালিয়েছি। কথা শেষ করে আমি আর চোখে পদজার দিকে তাকালো। পদজা ফোপাচ্ছে। হেমলতা অনেকক্ষণ চেষ্টা করে পদজাকে নিয়ন্ত্রণে আনেন। বাড়িতে মঞ্জুরা, হানি সহ হানির শ্বশুরবাড়ির অনেকেই ছিল। তারা আগামীকাল ঢাকা ফিরবে। জামাই স্বাগত বিশাল আয়োজন করা হয়েছে। পূর্ণা, পদজা, লাবণ্যকে টেনে নিয়ে যায় ঘরে। হানির স্বামী আমিরকে নিয়ে গল্পের আসর জমান। আমির আসার সময় গরুর গাড়ি ভরে বাজার করে নিয়ে আসে। হেমলতা সেসব গুছাচ্ছেন। তিনি বারবার করে মসজিদ মাতব্বরকে বলে দিয়েছিলেন ফের যাত্রায় বাজার না পাঠাতে, তবুও পাঠিয়েছেন। ফেলে তো দেওয়া যায় না। রাতে খাবার শেষ হয়েছে অনেকক্ষণ। পূর্ণাকে আমির ছোট আপাটাকে শালির চোখে একদমই দেখছে না, তেমনি রসিকতাও করছে না। আমিরের ব্যবহারে পূর্ণা ধীরে ধীরে আমিরের বোন জামাই হিসেবে পছন্দ করছে। না হোক নায়কের মতো সুন্দর, মন তো ভালো। হানির বড় ছেলে লাবণ্য, আমির আর পূর্ণা লুডু খেলছে। পদজা কিছুক্ষণ খেলে উঠে চলে এসেছে। হেমলতা মোর্শেদ বারান্দা বেঞ্চিতে বসেছিলেন। পদজা দরজার পাশে এসে দাঁড়ালো। মোর্শেদ দেখতে পেয়ে ডাকলেন, কি রে মা, আয়। পদজাকে দুজনের মাঝখানে বসিয়ে দিলেন। তারপর প্রশ্ন করলেন, হোর বাড়ির মানুষেরা ভালা তো? পদজা নতজানু হয়ে জবাব দিল, সবাই ভালো। একটু আধটু সমস্যা থাকবেই, মানিয়ে নিস, জয় করে নিস, সবকিছুই অর্জন করে নিতে হয়, বললেন হেমলতা। পদজা হেমলতার দিকে তাকিয়ে মৃদু করে হাসল। হেমলতা আবার বলেন, তোর শাশুড়ি একটু কঠিন, তাই না? চিন্তা করিস না, যা বলে করবি, পছন্দ অপছন্দ জানাবি, সেই তো কাজ করবি, দেখবি ঠিক মাথায় তুলে রেখেছে। আচ্ছা আম্মা, বলল পদ্মজা।
সব শাশুড়ি ভালো হয় না লতা। আমার শাশুড়িকে আজীবন তেল দিতাম, কোনো পরিবর্তন হয়েছে হয়নি, বললেন হানি। তিনি ঘর থেকে সব শুনেছিলেন, কথা না বলে পারলেন না। হেমলতা এক হাতে পদ্মজাকে জড়িয়ে ধরেন, তারপর হানির উদ্দেশ্যে বলেন, আমার পদ্মর কপাল এত খারাপ নিশ্চয়ই হবে না। পদ্মর অবস্থা আমার মতো হয়েছে যদি শুনি, পদ্মকে তুলে নিয়ে যাব আমার কাছে, তুই মিলিয়ে নিস। থামো তো আপা, আমি লাবণ্য শুনবে কি ভাববে। হানি আর কিছু বললেন না। চারজন মানুষ নিশ্চুপ বসে রইল অনেকক্ষণ। একসময় হেমলতা রান্নাঘরের দিকে যান। রান্নাঘর গোছানো হয়নি। মোর্শেদ নিজের ঘরের দিকে পা বাড়ান। সারাদিন অনেক ধকল গেছে, ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। হানি পদ্মজার পাশে বসেন, বললেন, শোন মা, শাশুড়িকে বেশি তেল দিতে গিয়ে নিজের জীবন নষ্ট করবি না। তোর মায়ের অনেক জ্ঞান অভিজ্ঞতা মানি, কিন্তু লতার শাশুড়ি নিয়ে সংসার করতে হয়নি, তাই সে জানে না। আমি জানি শাশুড়িরা কেমন কালসাপ হয়। এরা সেবা নেবে দিন রাত, বেলা শেষে ভুলে যাবে। নিজের কথা আগে ভাববি। শাশুড়ি ভুল বললে জবাব দিবি সাথে সাথে। নিজের জায়গাটা বুঝে নিবি। পড়াশোনা থামাবি না, পড়বি আর আরামে থাকবি। আমরা বান্দি পাঠাইনি, সাক্ষাৎ পরি পাঠাইছি। শুনছি আমিরের টাকা পয়সা জমি জমা অনেক আছে। তাহলে তোর আর চিন্তা কিসের? জামাই হাতে রাখবি, তাহলে পুরো সংসার তোর হাতে। আমার কপালে এসব ঠেকেনি। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির মানুষের মন রাখতে রাখতে কখন বুড়ি হয়ে গেছি বুঝিনি। বুঝছিস তো? পদজা মাথা নাড়িয়ে সম্মতি জানান। প্রসঙ্গ পাল্টাতে বলল, মেজো আপা আসে নাই কেন? বিয়ে কবে আপার? ওর তো পরীক্ষা সামনে, পড়াশোনা শেষ করুক, এরপর বিয়ে দেব। বিয়ে না ঠিক হওয়ার কথা ছিল, হয়নি? কবে? বললেন হানি। পদজা হানির প্রশ্নে খুব বেশি অবাক হলো, কৌতূহলী হয়ে জানতে চাইল, আম্মা না কয়দিন আগে তোমাদের বাড়ি গেল বড় আপার বিয়ে ঠিক করতে? হানি হা হয়ে তাকিয়ে রইল পদ্মজার দিকে। তিনি কিছুই বুঝছেন না। তার মেয়ের বিয়ে আবার কবেই ঠিক হওয়ার কথা ছিল। পদ্মজা বিয়ে করে কি আবল তাবল বকছে। তিনি বললেন, কি বলিস? হানি সহজ সরল মুখখানার দিকে পদ্মজা এক দৃষ্টি চেয়ে রইল। সে ভাবছে, আম্মা রাজধানীতে তাহলে কেন গিয়েছিল? মিথ্যেই কেন বলেছে? সেদিন রাজধানীতে গিয়েছিল বলেই এত বড় অঘটন ঘটেছিল। না, অঘটন ভাগ্যেই লেখা ছিল, কিন্তু মিথ্যে কেন বলল আম্মা? আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।